উল্টো পিঠও আছে। সামাজিক সচেতনতাই রোধ করবে এই ঘৃণ্য অপরাধ। নারী উত্ত্যক্তকরণকে না বলুন। জনস্বার্থে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন। দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পিকেএসএফ এর প্রতিষ্ঠা হয় 1990 সালে। পূর্ণকালীন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য অপেক্ষাকৃত বড় আকারের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে সক্ষম এমন উদ্যোক্তাদের জন্য সুনির্দিষ্ট নীতিমালার আলোকে ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রম শুরু করে 90 দশকের শেষ দিকে। তবে বিগত কয়েক বছর ধরে, বিশেষ করে 2010 সালের পর এক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হচ্ছে। বাড়ানো হচ্ছে প্রশিক্ষণ, অর্থায়ন, বাজারজাতকরণের সহায়তায় অধিকতর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে সাম্প্রতিক বছরগুলোতে উদ্যোক্তাদের কর্মকাণ্ডে প্রবৃদ্ধি আসে, যা মূলধন গঠন ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ সৃষ্টির পাশাপাশি দরিদ্র মানুষের কর্মসংস্থান তৈরিতে সহায়ক, যা তাদের মানব মর্যাদা প্রতিষ্ঠায় সহায়তা করছে। পিকেএসএফ প্রথাগত ক্ষুদ্র ঋণ থেকে বেরিয়ে এসে ক্ষুদ্র ঋণকে বহুমুখীকরণ ও বৈচিত্র্যময় করেছে। এর ফলে ক্ষুদ্র ঋণ যুগোপযোগী ও দরিদ্র বান্ধব হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য সামগ্রীর মানোন্নয়ন ও ব্যবসায়িক উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে পিকেএসএফ। প্রয়োজনীয় প্রশিক্ষণ, হাতে কলমে কারিগরি সহায়তা এবং ব্যবসায়িক পরিবেশ তৈরি করে বেকার ও দরিদ্র জনগোষ্ঠীকে কর্মে ফিরিয়ে আনার প্রচেষ্টা গ্রহণ করেছে পিকেএসএফ। এতে উদ্যোগী মানুষ শুধু নিজেদের জীবনের পরিবর্তন করেননি, অন্য উদ্যোক্তাদের কাছে হয়েছেন দৃষ্টান্ত। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন 1990 সালে প্রতিষ্ঠিত হয়। এর সঙ্গবিধিতে ক্ষুদ্র ঋণের উল্লেখই নেই। ঋণের উল্লেখ আছে, অবশ্যই অর্থায়ন প্রয়োজন, কিন্তু ওই সময়ে যে চিন্তাভাবনা দেশের মধ্যে বিরাজমান ছিল, সেই আলোকে এটিকে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান হিসাবে দাঁড় করানো হয়। অর্থাৎ এর সহযোগী সংস্থাদেরকে ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন অর্থায়ন করতে শুরু করে এবং এটা আস্তে আস্তে সম্প্রসারিত হতে থাকে। তো কিছুদিন পরেই বোঝা যায় যে শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র্য বিমোচন সম্ভব নয়, টেকসই দারিদ্র্য বিমোচন তো নয়। কাজেই এতে প্রথম দিকে কিছু বিচিত্রায়ন আনার চেষ্টা করা হয়। একটি করা হয় যে অতি দরিদ্র যারা, তাদেরকে ক্ষুদ্র ঋণ দেওয়া হতো না। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন বড় আকারের ক্ষুদ্র ঋণ কর্মসূচি চালু করে মঙ্গা নিরসনের লক্ষ্যে, এবং সেটার মধ্যে কিছু প্রশিক্ষণ এবং স্বাস্থ্যসেবা অন্তর্ভুক্ত করা হয়। আরেকটি বৈচিত্র্যায়ন আনা হয়, সেটি হচ্ছে যে আগে সবগুলো ঋণ, এবং এখনও সেটা আছে, সপ্তাহে সপ্তাহে পরিশোধ করতে হয়। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসে অনেক ক্ষেত্রে এটা 1 মাস, 2 মাস, বা এমনকি কৃষি ঋণ বা মৌসুমি ঋণের ক্ষেত্রে ফসল ওঠার পরেও ক্ষুদ্র ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু এই কাজগুলো করার পরও পুরো প্রতিষ্ঠানটা একটা ক্ষুদ্র ঋণ ভিত্তিক থেকে যায়। 2010 সালে আমরা একটা বড় আকারের পরিবর্তন আনি, এবং সেটি হচ্ছে যে শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ, অবকাঠামো, সামাজিক পুঁজি, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা করার ব্যবস্থাকরণ ইত্যাদি অনেকগুলা অনুষঙ্গ নিয়ে একটা সমন্বিত উন্নয়ন প্রক্রিয়া শুরু করা হয়, যেটাকে আমরা পরিবার ভিত্তিক বলতে পারি। উন্নয়ন, প্রত্যেকটা পরিবারের একটা পরিকল্পনা তৈরি করা হয়, সেই পরিকল্পনা অনুযায়ী তাদের যা যা সহায়তা লাগে সেই সহায়তা দেওয়া হয়। ইতিমধ্যেই এটা 43টি ইউনিয়নে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হচ্ছে। আরও 100টি ইউনিয়নে সম্প্রসারিত করা হয়েছে। তবে সেখানে প্রাথমিকভাবে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং জনসচেতনতা বৃদ্ধি, এই 5টি অনুষঙ্গ নিয়ে কাজ করছি। পরবর্তীতে আস্তে আস্তে অন্যান্য অনুষঙ্গ এখানে যোগ করা হবে। এছাড়াও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন তার যতগুলি কর্মসূচি আছে সব জায়গায় এখন মানুষ কেন্দ্রিক, মানব কেন্দ্রিক উন্নয়ন প্রক্রিয়া চালু করার চেষ্টায় আছে। সেই জন্য প্রশিক্ষণকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যার যেরকম প্রয়োজন সেই রকম অর্থায়ন করার চেষ্টা করা হচ্ছে, যাতে 10 লাখ পর্যন্ত প্রয়োজনে, এবং যদি বাস্তবতার আলোকে সেটা সঠিক মনে হয় তাহলে 10 লাখ পর্যন্ত অর্থায়ন করা হচ্ছে। আমাদের যে সহযোগী সংস্থা যারা আছে তাদেরকে আমরা বলেছি, এবং তারা
একমত হয়েছেন যে তাদের বছরে যে সঞ্চয় থাকবে তার 10% তারা শিক্ষা, স্বাস্থ্যসহ সামাজিক খাতে ব্যবহার করবেন এবং অনেক সংস্থা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে, অনেক সংস্থা সেই লক্ষ্যে কাজ করছে। কাজে এখন একটা মানবকেন্দ্রিক, মানুষকে সামনে রেখে মানবাধিকার এবং মানুষের মানব মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে মানুষের যে নানাবিধ সমস্যা আছে সেগুলি সমাধানের একটা প্রচেষ্টা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সব কর্মকাণ্ডে আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে এবং এই প্রক্রিয়া চলতে থাকবে। পিকেএসএফ এর এই সকল কার্যক্রমকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে বিভিন্ন সহযোগী সংস্থা। তেমনি একটি সহযোগী সংস্থা ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন বা সংক্ষেপে ইপসা। একটি দারিদ্র্যমুক্ত সমাজ গড়তে এবং সুবিধা বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করতে ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন বা ইপসা সংস্থাটির যাত্রা শুরু হয় 1985 সালে। ইপসার মূল লক্ষ্য দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের টেকসই অর্থনৈতিক পরিবর্তন আনয়ন। ইপসার উল্লেখযোগ্য কার্যক্রমগুলো হচ্ছে স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক উন্নয়ন, মানবাধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, দুর্যোগ, ঝুঁকি হ্রাস ও জরুরি ব্যবস্থাপনা, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জ্ঞান ও দক্ষতা উন্নয়ন ইত্যাদি। ইপসা শুরু হয়েছিল 1985 সনে। 1985 সন ছিল জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক যুববর্ষ। এই যুববর্ষ অর্থাৎ এখন থেকে 30 বছর আগে এটি একটি যুব সংগঠন হিসেবে শুরু হয়েছিল সীতাকুণ্ডের মহাদেবপুর বলে একটি গ্রাম আছে সেই গ্রামে, এবং 30 বছর এই সংগঠনটি পর্যায়ক্রমে একটি যুব সংগঠন থেকে একটি সমাজ উন্নয়ন সংগঠনে আসলে পরিণত হয়েছে। এবং আপনি জানেন যে ইপসা এখন শুধুমাত্র সীতাকুণ্ড নয়, পুরো চট্টগ্রাম বিভাগের 11টা জেলা এবং ঢাকাতেও এখন আমরা আমাদের কার্যক্রম বিস্তৃত করেছি। আমরা আমাদের অর্গানাইজেশন যদিও 30 বছরের একটি পুরনো সংগঠন, কিন্তু আমরা মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন হিসেবে আমাদের কার্যক্রমটি অনেক পরে শুরু হয় এবং আমরা 2006-এ বেসিক্যালি আমরা পিকেএসএফের পার্টনার সংস্থা হিসেবে আমরা আমাদের সংগঠনটি সম্পৃক্ত হয় এবং 2006 থেকে আমরা সহযোগী সংগঠন হিসেবে পিকেএসএফের সাথে আমরা কাজ করি। তো জানেন যে পিকেএসএফের পার্টনার হিসেবে আমাদের মূল কাজ হচ্ছে ক্ষুদ্র ঋণ কর্মসূচি, যেটি আমরা কাজ করছি, কিন্তু আমরা প্রথাগত যে ক্ষুদ্র ঋণ তার বাইরে এসে মানুষের সক্ষমতা তৈরি করা এবং তার সম্পদের সদ্ব্যবহার এবং কিভাবে এটিকে স্থায়িত্বশীলতা দেওয়া যায় তার জন্য কার্যক্রম করছি। গ্রামের নিম্নবিত্ত ও দরিদ্র জনগোষ্ঠীর শিশুরা অভাবের কারণে গৃহশিক্ষকের তত্ত্বাবধানে পড়াশোনার সুযোগ থেকে রয়েছে বঞ্চিত। এই বঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ ও মান বৃদ্ধিতে সমৃদ্ধি কর্মসূচি শিক্ষা কার্যক্রমটি সীতাকুণ্ড থানার সৈয়দপুর ইউনিয়নে বাস্তবায়ন করেছে ইপসা সংস্থাটি। মোট 45টি শিক্ষা সহায়তা কেন্দ্রের মাধ্যমে 1300 শিক্ষার্থীকে পাঠদান করানো হয়। শিক্ষা কার্যক্রমের আওতায় আমরা এ পর্যন্ত গত 3 বছরে প্রায় 11,000 ছাত্রছাত্রীদেরকে শিক্ষা সহায়তা দেওয়া হয়েছে। এইখানে আমরা পুরোপুরি এই প্রোগ্রামটা ফিমুক্ত, কোনো আর্থিক অনুদান তাদের কাছ থেকে নেওয়া হয় না। শিশুরা এই শিক্ষা কেন্দ্রে প্রতিদিন স্কুলের পড়া তৈরির সুযোগ পায়। শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে অধ্যয়নরত 25 থেকে 30 জন শিক্ষার্থীকে বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত পাঠদান করানো হয়। গ্রামের অতি দরিদ্র পরিবারের সন্তানেরা যাদের পিতামাতার পক্ষে বাড়িতে শিক্ষক রেখে পড়াশোনা করানো সম্ভব হচ্ছে না, তারা ন্যূনতম 30 টাকা বেতন দিয়ে এখানে পড়ানোর সুযোগ পাচ্ছে। এই সুবিধার কারণে আজকে দেখা যাচ্ছে স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যা বেড়ে গেছে এবং 100% সে শিক্ষার 100% করার জন্য বাংলাদেশ সরকারের যে চিন্তাভাবনা শিক্ষা কার্যক্রম, সে চিন্তাভাবনাকে এগিয়ে রেখে এই কার্যক্রমটা আমরা বাস্তবায়ন করি। শিক্ষার্থীরা সমৃদ্ধি স্কুলে নিয়মিত উপস্থিত হয় এবং আনন্দের সাথে লেখাপড়া করে। এই শিক্ষা সহায়তা কেন্দ্রগুলি বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলির সহায়ক ও পরিপূরক হিসেবে কাজ করছে।
শিক্ষা বিস্তারে ইপসিয়া যে সহায়তা কেন্দ্রগুলি করছে, তা আমি আমার স্কুলের নিকটবর্তী একটা কেন্দ্রের দিকে যদি তাকাই দেখতে পাই যে ওনারা যে চেষ্টা চালাচ্ছেন বিশেষ করে ড্রপ আউটটা যাতে বন্ধ হয়। তো অনেকাংশে ওনারাই সফল আমি মনে করি, কারণ যেমন 5+ থেকে শুরু করে তারা 5+, 6+, 7+ এই তিনটা এইজের ছেলে মেয়েদেরকে ধরে রাখার জন্য তাদের শিক্ষা সহায়তা কেন্দ্রগুলি চালু আছে এবং আমি নিজেও ওনাদের ব্যক্তিগতভাবে খোঁজখবর নিই এবং স্কুলের পক্ষ থেকে খোঁজখবর নিই এবং আমি মনে করি এটা আসলে কিন্তু এই বিশেষ করে ড্রপ আউটের ক্ষেত্রে একটা সুফল আমরা পাচ্ছি। সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রের প্রতিটিতে একজন শিক্ষক রয়েছেন, তেমনই একজন শিক্ষিকা রূপিতা রানী ঘোষ। তিনি 2011 সাল থেকে সমৃদ্ধি স্কুলটিতে শিক্ষাদান করছেন। তার মাসিক বেতন 1250 টাকা। আমি স্কুলে টিচারদেরকে যাই বলি, আপনাদের বাচ্চাদের মধ্যে যারা মানে মা বাবাদের আর্থিক দুর্বল, একটা প্রাইভেট মাস্টার রাখতে পারছে না এবং মা বাবারও পড়াতে পারছে না, ওই বাচ্চাগুলো আমি গ্রামে যাই সবাইকে বোঝাই, তারপরে নিয়ে আসি। তো এখনও অনেকে আবার অনেক ধনী পরিবারের ছেলে মেয়েরও দিছে। আমি প্রতিদিন বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত পড়াই। তো এই শিশুদেরকে আর ক্লাস 1, ক্লাস 2 স্কুলে যে পড়াটা দিচ্ছে ওই পড়াটা আমি আবার পুনরায় আবার শিখিয়ে দিই, যাদেরকে তৈরি করে দিই। বিদ্যালয়ের পাঠ আয়ত্ত করার পাশাপাশি শিশুদেরকে আবৃত্তি ও চিত্রাঙ্কন শেখানো হয়। এছাড়া সাধারণ জ্ঞান, আচার আচরণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার সম্পর্কে সঠিক জ্ঞান দেওয়া হয়, যা তাদের মানসিক বিকাশে ভূমিকা রাখছে। শিশুদের লেখাপড়ার অগ্রগতি জানাতে নিয়মিত অভিভাবক সভার আয়োজন করা হয়। ইতিমধ্যে সমাজের গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবক মহলে এই কার্যক্রমটি ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। উদ্যোগটা বেশ ভালো। এখানে আরও অনেক স্কুল আছে, সবগুলো প্রায় বন্ধের পথে। এটা বেশ ভালো চলতেছে। আর গার্ডিয়ানদের ছেলে বা গার্ডিয়ান আছে, তারাও আনিয়ে বাচ্চা পৌঁছাই দিয়ে আবার নেয়। প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষার্থী ঝরে পড়ার হার কমাতে সমৃদ্ধি কর্মসূচির শিক্ষা কার্যক্রমটি কার্যকরী ভূমিকা পালন করছে। সমৃদ্ধি কর্মসূচির সফল বাস্তবায়নের পেছনে রয়েছে পিকেএসএফ এর আর্থিক সহায়তা ও ইপসার যৌথ প্রয়াস। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন 2010 সাল থেকে সমন্বিত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রথমে 21টি ইউনিয়নে, তারপরে আরও 8টি, তারপরে 14টি, 43টিতে এবং অতি সম্প্রতি আরও 100টি ইউনিয়নে এই কর্মসূচি সম্প্রসারণ করা হয়েছে। এর অনেকগুলি দিক রয়েছে। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো দিক, সবগুলোই গুরুত্বপূর্ণ, তবে গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে দুটো হচ্ছে একটা শিক্ষা আর একটা হচ্ছে স্বাস্থ্যসেবা। শিক্ষা আমরা সাধারণত যেটা করি, জ্বরে পড়া যাতে রোধ করা যায় সেই ব্যবস্থা করা হয়। সেই জন্য বিকেলে প্রত্যেক অঞ্চলে, মানে একটা ইউনিয়নের বিভিন্ন, কখনো ওয়ার্ডের কাছাকাছি, কখনো কোনো গ্রামে, যেখানে যেখানে প্রয়োজন হয় সেখানে বিকেলের জন্য একটা বিদ্যালয়ের ব্যবস্থা করা হয়। এটাকে বলা হয় ইভিনিং এডুকেশন সেন্টার। সেখানে যারা স্কুলে পড়াশোনা করে, প্রাথমিক বিদ্যালয়ে, সেখানকার ছেলেমেয়েরা আসে, যাদের বাড়িতে পড়ার কোনো ব্যবস্থা নাই বা মা বাবা বা অভিভাবকরা শিক্ষিত না হয়, তাদেরকে সহায়তা করতে পারে না, এরাই এখানে আসে। তাদেরকে পরের দিনের পড়াটা শিখিয়ে দেওয়ার জন্য একটা ব্যবস্থা করা হয় এবং এছাড়াও বিনোদনের কিছু ব্যবস্থা থাকে, খেলাধুলার কিছু ব্যবস্থা থাকে। তো এই ক্লিনিকগুলোতে ছেলেমেয়েরা আসার পরে তারা তাদের নিজেদের স্কুলে যাওয়ার জন্য খুবই উৎসাহিত এখন, কারণ তারা স্কুলে গেলে পড়াশোনা করতে পারে। আগে সেটা করতে পারতো না, কারণ জানতো না, পড়ার সুযোগ ছিল না। ফলে তারা অনেক সময় শিক্ষকের বকুনি বা এমনকি মারধর খেত এবং আস্তে আস্তে ঝরে পড়তো। এখন সেই ঝরে পড়াটা কমে গেছে এবং কমে গেছে এমনভাবে যে সারা দেশে এখনও দ্বিতীয় শ্রেণী পর্যন্ত 11-12% হলেও আমাদের এই বিদ্যালয়গুলো যেখানে আছে সেখানে এটা 1% কমে নেমে এসেছে এবং তারা তাদের যে স্কুল সেখানেও প্রথম দিকে বেশিরভাগ ছেলেমেয়েরা থাকে, প্রথম হয়, দ্বিতীয় হয়, তৃতীয় হয় ইত্যাদি। কাজে এই ছেলেমেয়েগুলি এগিয়ে যাচ্ছে।
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার সৈয়দপুর ইউনিয়নে দরিদ্র মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে পিকেএসএফ এর আর্থিক সহায়তায় পরিচালিত ইপসা সংস্থাটি। সমৃদ্ধি কর্মসূচির আওতায় স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমকে বাস্তবায়ন করতে ইপসা সংস্থাটি স্থাপন করেছে স্যাটেলাইট ক্লিনিক। এই ক্লিনিকের প্রতিটিতে 2 জন প্যারামেডিক ও 12 জন স্বাস্থ্যকর্মী রয়েছে। ক্লিনিকে মাসে 4 দিন একজন এমবিবিএস ডাক্তার স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন। সব বয়সী রোগী তাদের স্বাস্থ্যগত সমস্যা নিয়ে ডাক্তারের শরণাপন্ন হওয়ার সুযোগ পান। এদের যে প্রোগ্রামগুলো আছে এখানে মোটামুটি সব বয়সী মানুষেরই চিকিৎসা সেবার ব্যাপারটাকে প্রাধান্য দেওয়া হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে শিশুর পুষ্টি আর গর্ভবতী মায়েদের পরিচর্যা, এবং তার সাথে আমাদের যেটা সিনিয়র সিটিজেন বয়োবৃদ্ধ যারা আছে তাদের জন্য আলাদা একটা করা হয়। এবং এর সাথে প্রতি বছর কৃমিনাশক দিবসগুলোর পাশাপাশি সরকার যে কর্মসূচি পালন করে তার পাশাপাশি এখানেও কৃমিনাশক বিভিন্ন ধরনের ঔষধ বিতরণ করা হয়। স্যাটেলাইট ক্লিনিকের পাশাপাশি বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা মাসে 8টি ক্যাম্প পরিচালিত হয়। প্রায় 2500 জন দরিদ্র রোগীকে এই ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এর পাশাপাশি হচ্ছে কৃমি বাংলাদেশের অন্যতম একটা সমস্যা। কৃমিনাশক ঔষধ সরকারিভাবে আপনারা জানেন যে প্রতি বছর 2 বার এটা সরকারিভাবে পরিচালিত হয় স্কুল কার্যক্রম ভিত্তিক। তো এখানে স্কুল কার্যক্রম না, এখানে ফ্যামিলি বেসডটাকে করে সব ধরনের মানুষদেরকেই আসলে এই কৃমিনাশক ঔষধের আওতায় আনা হচ্ছে এবং স্বাস্থ্য শিক্ষা যেটা এই ব্যাপারে সেটা প্রদান করা হয়। এর পাশাপাশি আরেকটা প্রশংসনীয় ব্যাপার হচ্ছে সেটা হলো যে এখানে বয়স্ক যে সমস্ত যারা থাকেন বা করেন সব ধরনের মানুষদেরকেই মোটামুটি ক্যাটাগরাইজড করে চিকিৎসাগুলো প্রদান করা হয়। এবং আমার ব্যক্তিগত যে অভিমত সেটা হচ্ছে যে বাংলাদেশে অনেক এনজিও সব জায়গাতেই মোটামুটি কাজ করতেছে। তারা সবাই যদি তাদের সব প্রকল্প, বেশিরভাগই হচ্ছে ক্ষুদ্র ঋণ প্রকল্প নিয়ে কাজ করছে, তারা এই ক্ষুদ্র ঋণের পাশাপাশি বা এই জাতীয় জিনিসগুলোর পাশাপাশি যদি খুব সীমিত আকারেও এই সেবামূলক কার্যক্রমটা যদি পরিচালিত করে তাহলে আমার মনে হয় যে আমরা সবাই মিলে খুব সুন্দর এবং সুখী, সমৃদ্ধ এবং স্বাস্থ্যবান একটা দেশ মনে হয় সবাইকেও সহায়তা করতে পারবো এবং দেশ এক সুস্থ স্বাভাবিক সন্তান এবং মা পরবর্তী প্রজন্ম আমরা তৈরি করতে পারবো। এই কার্যক্রমের আওতায় সৈয়দপুর ইউনিয়নের 18,000 মানুষকে কৃমি ওষুধ খাওয়ানোর প্রক্রিয়া চলমান রয়েছে। তাছাড়া 6 মাস হতে 5 বছর বয়সী কম ওজনের শিশুদের মাঝে পুষ্টিকণা বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। 5 বছরের নিচের যে বাচ্চারা অপুষ্টি শিকার হয় তাদেরকে এখানে সিলেক্ট করা হয়। সিলেক্ট করার পরে এরপরে পুষ্টিকণার একটা ফুল কোর্স যে 3 মাস বা 4 মাস পর্যন্ত সিলেক্ট করে বাচ্চাদেরকে সিলেক্ট করে সেগুলো দেওয়া হয় পুষ্টির কার্যক্রমে। এবং সেক্ষেত্রে এটা নিঃসন্দেহে আসলে একটা প্রশংসনীয় উদ্যোগ, কারণ হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম শিশুরাই যেহেতু অপুষ্টি শিকার, বিশেষ করে গ্রাম অঞ্চলগুলো আরও বেশি অবহেলিত থাকে, তাদের আলাদা করে পুষ্টির ব্যবস্থা করা অনেকের পক্ষে হয়তো সম্ভব হয় না। তো সেই জন্য সে অপুষ্টির বাচ্চাগুলোকে চিহ্নিত করে যে পুষ্টি কার্যক্রমটা পরিচালিত করতেছে এটা একটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। এবং এনজিওগুলোর আরও উচিত যে বিভিন্ন ধরনের এনজিওগুলোকে এই ক্ষেত্রে কাজ করলে আমার মনে হয় যে পুষ্টির যে অভাবটা বা অপুষ্টিহীনতার যে বাচ্চাদের সংখ্যাটা আমরা অনেক বেশি কমিয়ে আনতে পারবো। পুষ্টিকর খাবার সম্পর্কে ধারণা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত উঠান বৈঠকের আয়োজন ও বাড়ি বাড়ি গিয়ে পরামর্শ ও সহযোগিতা দিয়ে থাকেন স্বাস্থ্যকর্মীরা। তারা বাচ্চাদের ওজন মাপা, ব্লাড প্রেশার দেখা, প্রসূতি মা ও নবজাতকের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, গর্ভবতীদের আয়রন ট্যাবলেট বিনামূল্যে বিতরণ সহ প্রাথমিক স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন। আন্ডারে 6 জন স্বাস্থ্যসেবী আছেন, ওনারা ফিল্ডে কাজ করেন। তো আমি সকাল থেকে দুপুর পর্যন্ত ওনাদের স্বাস্থ্যসেবীদের সাথে যাই, ফিল্ডে ওনারা কিভাবে কাজ করতেছেন এটা আমি দেখি। তারপরে আমি নিজেও উঠান বৈঠক করি, যেটা হচ্ছে বাচ্চাদের, তারপরে গর্ভবতী মহিলাদের আরও অনেক যেসব স্বাস্থ্যসেবা তারা দিয়ে থাকেন তাদের সম্বন্ধে আমি হচ্ছে তাদেরকে কিভাবে তারা পুষ্টিহীনতায় ভুগবে না এরকম কিছু, তারপরে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবাগুলো দিয়ে থাকি। আর তারপরে আমি অফিসে
2টা থেকে 5টা পর্যন্ত আমাদের স্টাডি ক্লিনিক যেটা আছে সেটা আমি স্বাস্থ্যসেবা দিয়ে থাকি। গ্রামের মানুষকে সুস্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে ধারণা দিতে নিয়মিত স্বাস্থ্য সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। স্যানিটেশন ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়েও ধারণা দেওয়া হয়। আমরা ওই যে বাড়ি বাড়ি যাই, আমাদের স্বাস্থ্যসেবীরা বাড়ি বাড়িতে যান, তাদের হচ্ছে প্রেশার, ডায়াবেটিস এগুলো চেক করে। তারপরে আরও যেগুলো স্বাস্থ্য মানে মূলক কথাবার্তা আছে সচেতন, যেমন হাত ধোয়া, তারপরে এরকমভাবে আমাদের স্বাস্থ্যসেবীরা সচেতন করে থাকে। আমিও যাই, আমি যে উঠান বৈঠকের মাধ্যমে তাদেরকে সতর্ক করি। এই ক্লিনিকের প্রতিটিতে দুপুর 3টা থেকে 5টা পর্যন্ত মাসে গড়ে 72 জন শিশুকে স্বাস্থ্যসেবা ও 352 জন রোগীকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়। ন্যূনতম 100 টাকার একটি স্বাস্থ্য কার্ড করার মাধ্যমে গ্রামের দরিদ্র মানুষেরা নিয়মিত চিকিৎসা পেয়ে থাকেন। আমার এখানে হাই প্রেশারও চিকিৎসা চলে, ডায়াবেটিসেরও। এখানে তো সবাই ভয় করে, আমি ভয় করি না, ওই জন্য আমার থেকে 30 টাকা করে নেওয়া হয়। এইখানে আমাকে প্রেসক্রিপশনটা লিখে দিচ্ছে আর কি। এমনি তো আমাকে ওই রকম ওষুধ দেওয়া যায় না সম্ভবত এখানে, কারণ ডায়াবেটিস, হাই প্রেশার, গ্যাস্ট্রিক এগুলো তো ওষুধ এখানে পাওয়া যায় না। দরিদ্র নারীদের স্বাস্থ্যগত সমস্যার গাইনি ডাক্তার দ্বারা চিকিৎসা প্রদান করা হয়। গ্রামের এ সকল দরিদ্র নারীরা খুব সহজে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। আমার তো অনেক রোগ আছে, 18 বছর ধরে আমার ওরিস একটা মানে অশ্বরোগ আছে, আবার এটা আলসারে ঘাও গেছে সবগুলা। তা আগে অনেক ডাক্তারের কাছে সিটাং আসিল, এই ডাক্তার সারি এখানে মানে ইপসের এখানে আসি, এইটার ডাক্তার দেখাইতেছে, আবার ভালো আছে, এখন অনেক ভালো খুকিয়া পাকা করতেছে। আমরা আসি টাকা টুকা নাও, বই একটা আছে। সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়নের মাঠ পর্যায়ে সচেতনতা সৃষ্টিতে স্বাস্থ্যসেবা কার্যক্রমকে সফলতার সাথে এগিয়ে নিচ্ছে ইপসার উন্নয়ন কর্মীরা। সমৃদ্ধি কর্মসূচির সফল বাস্তবায়নে পিকেএসএফ এর আর্থিক সহায়তার পাশাপাশি ইপসা সংস্থাটির ভূমিকা অনস্বীকার্য। স্বাস্থ্যসেবা প্রত্যেক মাসে প্রত্যেক বাড়িতে এই সমৃদ্ধি ইউনিয়নগুলোতে স্বাস্থ্য ভিজিটার্স যারা সেবিকা তারা যায় এবং প্রত্যেকের স্বাস্থ্য দেখে, চেক করে কয়েকটা বিষয় যেগুলি সাধারণভাবে চেক করা যায়, ডায়াবেটিস ইত্যাদি। তো এগুলো করে যদি কাউকে মনে হয় যে আরও কিছু বেশি তার দিকে নজর দেওয়া দরকার, তাহলে আমাদের স্যাটেলাইট ক্লিনিকে পাঠায়। সেটা প্রতিদিনই আমাদের একজন ডিপ্লোমা প্রাপ্ত 4 বছরের যার এই বিষয়ে অভিজ্ঞতা আছে, প্রশিক্ষণ আছে, সেই ধরনের একজন থাকে, তাকে আমরা হেলথ অ্যাসিস্ট্যান্ট বলি, এবং তার কাছে তারা গেলে সে প্রাথমিক কিছু ব্যবস্থা সেগুলি করে দেয়। কিন্তু প্রয়োজন যদি মনে করে তাহলে সেটা আবার পাঠিয়ে দেওয়া হয় কোনো হাসপাতালে, এবং সব জায়গায় আমরা চেষ্টা করি যাতে তাদের ন্যূনতম খরচ হয়, অথবা কখনো প্রয়োজনে আমরা নিজেরাও খরচ বহন করে থাকি। এবং একটি স্বাস্থ্য কার্ড করা হয় বছরে প্রত্যেকটা পরিবারের জন্য, যারা করে 100 টাকা দিতে হয়, এবং তারপরে অনেকগুলি বিনা পয়সায় করা হয়, এবং যখন স্যাটেলাইট ক্লিনিকে আসে তখন মাত্র 10 টাকা ফি দিতে হয়। তো আমরা চেষ্টা করছি একেবারে স্বাস্থ্যসেবাটা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার, কারণ স্বাস্থ্য এবং শিক্ষা দুটো না থাকলে এগিয়ে যাওয়াটা থমকে যায়। স্বাস্থ্য যেমন শিক্ষা না হলে তার চিন্তাভাবনা প্রসারিত হয় না, এবং আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করি যখন বড় হয়ে যায় ছেলেমেয়েরা, কারণ প্রশিক্ষণ হলে দক্ষতা বাড়ে, আর পাশাপাশি স্বাস্থ্যের দিকে নজর দিই যাতে স্বাস্থ্য ভালো থাকে, কাজ করতে পারে। এরপরে অবশ্যই তাদের কর্মসংস্থানের দিকে আমরা নজর দিয়ে থাকি। কাজেই আমাদের এগিয়ে যাওয়ার পথে এই শিক্ষা স্বাস্থ্য যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা আমরা অনুধাবন করে এই কার্যক্রমগুলো আমাদের সমৃদ্ধির আওতায় নিয়ে এসেছি, এবং আমরা আশা করছি যে আমাদের যেখানে যেখানে কাজ আছে সেখানেই সারা দেশে প্রত্যেকটি উপজেলায় আছে এই ধারণাগুলো ছড়িয়ে দেব। সব হয়তো আমরা করতে পারবো না, অন্যান্যরা করবে, কিন্তু এটি করা অত্যন্ত
পিকেএসএফ প্রথাগত কার্যক্রম এর বাইরে এসে গ্রামীণ ও শহরাঞ্চলে মানুষের জীবনমান টেকসই উন্নয়নে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও বিভিন্ন সময় কারিগরি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিয়ে উদ্যোক্তা তৈরিতে সহায়তা করেছেন। তাদের এই প্রয়াসে দেশের উদ্যোগী দরিদ্র মানুষগুলো আজ সফলতার মুখ দেখছেন। দরিদ্র মানুষগুলো দারিদ্র্যের বেড়াজাল থেকে বেরিয়ে নিজেদেরকে যেন মান মর্যাদায় টেকসইভাবে প্রতিষ্ঠিত করতে পারে সেই প্রয়াস নিয়েছে পিকেএসএফ। চল মা বাড়ি চল। বলে কি মজিদ ভাই? কাকা গত বছর জব্বারের মায়েরা বাচ্চা অসময় মরে গেল। না রে মা, এখনই তোর বিয়া দিব না। 18 বছর পূর্ণ হওয়ার আগে কন্যা সন্তানের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসুন, সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করুন। জনস্বার্থে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন।